প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্য শিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। কি ব্যাপার ইভানা, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে? আমি না মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই। আপনি না কিভাবে যে আমাকে রিড করে ফেলেন স্যার। আচ্ছা, সমস্যাটা কি বলো? এই যে কম্পিটিশনটা হইলে এটা একটা ভেজাল হয়ে গেছে, কিন্তু এটা তো হ্যান্ডেল করতে হবে। একটা কিছু চিন্তা করো কেমন করে হ্যান্ডেল করা যায়। সমস্যা তো কিভাবে করব? এই যে রিপোর্টার লিপি কারো কথা তো শোনে না, আর আমার রেপুটেশন তো খারাপ করে দিল। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে, তাই আমি বসে আছি দরজার পাশে, দরজার পাশে। রাত 9টা 30 মিনিটে থাকছে মোসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। এমন একটা কাজ করলি কোন সাহসে? মা, আমি বুঝলাম না, অহেতুক একটা বিষয় নিয়ে তোমরা এরকম বাড়াবাড়ি করছো। কি অহেতুক বিষয়? লাদক মামি, সুতির এখানে কোনো দোষ নাই। আমি ওর লগে কথা কইছি, আর এমন একটা ঘটনা ঘটে যাবো এটা আমি ভাবতেই পারিনি। যদি ভাবতাম তাহলে এরকম কাম আমি জীবনেও করতাম না। তুই ভাবতে পারিস নাই? তোর আমি আগে বাসা থেকে চলে যেতে বলছিলাম, গেলি না কেন? হ্যাঁ, গেলি না কেন? আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালেই তোর লগে চলে যাবো ভাই। না না, কালকে সকালে না, তুই আজকে চলে যা তো বাবা, এখান থেকে যা যা যা। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী অনন্যা আচার্য। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। তোমাকে পেতে আমার ভীষণ ভালো লাগছে। গান শুনবো, সাথে আড্ডা তো অবশ্যই হবে। একদমই সবসময় তাই। তো গান নিয়ে ব্যস্ত থাকো, হ্যাঁ। লেখাপড়া গান নিয়ে, কাজ করছো সেটাও গান নিয়ে, তাহলে অবসরটা কিভাবে কাটাও? অবশ্যই কাটাই বই পড়ে, সেই সাথে আমি একটু আঁকিবুকিও করি মাঝে মাঝে। দেখা যায় পোর্ট্রেট কিছু আঁকা হয়। এছাড়া যে দৃশ্যগুলো সেগুলো একটু চেষ্টা করি আর কি করার। আচ্ছা, আগে তো নাচও করতে, নাচও নাচ, করতাম। আবৃত্তি, মানে আমার সবই মা করা আমাকে হতো। সবই শিখিয়েছে সবই আসলে। তো ওগুলোকে এখন অবসরে মানে একটা সময় কাটানোর একটা ভালো সঙ্গী বলা যায় না কিছু জিনিস, তো সেগুলো হচ্ছে আমার কাছে সেরকম। নাচ করা হয় এখনো? নাচ করি, মানে ওটা নাচটা না এক প্রকার জিমের মতো কাজ করে। হ্যাঁ। মানে যখন বেশি মোটা হয়ে যায় তখন নাচটা হচ্ছে আমার মানে সেটা জিম হিসেবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, সেটাই কার্ডিও হিসেবে কাজ করে। একদমই, একদমই। আচ্ছা, উপস্থাপনাও করছো পাশে আবার? উপস্থাপনা করছি। হ্যাঁ, মানে সেটা কেমন লাগে? আসলে শুরুর দিকে যখন আমি তো দীপ্ততে রেগুলার করছি উপস্থাপনা, তো শুরুর দিকে একটু ভয় ছিলাম যে কথা বলা আসলে অনেক কঠিন, মানে স্ক্রিনের সামনে।
কিন্তু গান গাওয়াটা আবার ইজি, কারণ সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, ছোটবেলা থেকে করে আসছি। সেটা খুব অবভিয়াস, হ্যাঁ। মানে কারণ সেটা তোমার কমফোর্ট জোন। একদমই তাই। কিন্তু যখন উপস্থাপনায় এলাম তো আমাকে দীপ্ত থেকে খুব অনুপ্রেরণা দেওয়া হলো যে আপনি গানের মানুষ, গান নিয়ে কথা বলতে পারবেন, সমস্যা নেই। আমার মনে আছে আমি যখন স্ক্রিন টেস্টে যাই, মানে আমার বারবার মানে ভুল হচ্ছিল, মানে আছে না যে স্লিপ অফ টাং যেটাকে আমরা বলি, হ্যাঁ, সেটা বারবার হচ্ছিল। তো আমি একটু ঘাবড়ে গেছিলাম যে আমি কি আসলে পারবো, কিন্তু ওই যে শুরু থেকে করতে করতে প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে। হ্যাঁ। এখন করে যাচ্ছি। এখন ভালো লাগে? হ্যাঁ, নিশ্চয়ই এখন জায়গাটা। ভালো লাগে। আর মাঝে মাঝে টুকটাক যদি গানের কোনো আয়োজন থাকে তখন সেখানে করা হয়। আর যেহেতু তুমি ছোটবেলা থেকে আবৃত্তি করে অভ্যস্ত, সুতরাং উপস্থাপনার ওই জায়গাটা কিন্তু বোঝা যায়। হ্যাঁ, ওই তো মানে আয়ত্তে এসে যায়। সবচেয়ে বড় কথা, আমরা যে শুদ্ধ বাংলা, আমরা বাঙালিরা কিন্তু মানে বাংলাদেশি যারা, তারা তো বলি না, কিন্তু মানে চেষ্টা করে আর কি যতটুকু শুদ্ধতা বজায় রেখে বলা যায়, এটাই হচ্ছে কথা। শুদ্ধতম বাংলায় কথা হ্যাঁ। বলা। এবং গানটাও আসলে এই বাংলা গানগুলোও তো তাই শুদ্ধ সংস্কৃতির চর্চার একটি অংশ, যেটার সাথে তুমি ছোটবেলা থেকে আছো, এতগুলো কম্পিটিশনে পার্টিসিপেট করেছো। মানে কেন বলো তো, যে স্বর্ণপদক মানে জাতীয় শিশু পুরস্কার থেকে শুরু করে এমন কোনো পুরস্কার নেই যেখানে তুমি আসলে জয়ী হওনি। এই যে কম্পিটিশনে নিজেকে দেখা বা সেখানে নাম লেখানো, অংশগ্রহণ করা, এই ব্যাপারটা তোমার মধ্যে কেন কাজ করেছে? আসলে কম্পিটিশন এমন একটা ব্যাপার, আমি কিছুক্ষণ আগে বলছিলাম কনফিডেন্স, এই কম্পিটিশনের মধ্যে কিন্তু কনফিডেন্সটা আসলে গ্রো করে। 100%। কারণ ছোটবেলা থেকে আমরা যদি দেখা যায় হুট করে একটা আয়োজনে চলে যাই, ধরুন সেটা হোক কোনো প্র্যাকটিস, একটা কিন্তু বিষয়, সবচেয়ে বড় বিষয়, কিন্তু দেখা গেল আমি কোনো একটা জায়গায় হুট করে স্ক্রিনের সামনে চলে এলাম, কিন্তু আমার আগে অভিজ্ঞতা নেই, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমি কিন্তু নার্ভাস হয়ে যাব। তো কম্পিটিশনগুলো আমাকে কি করেছে, আমাকে প্রস্তুত করেছে, অনেকটাই প্রস্তুত করেছে এবং আমার কনফিডেন্স লেভেলটা বাড়িয়েছে, যাতে আমি যে কোনো জায়গায় যাই না কেন তো সেরকম নার্ভাসনেসটা কাজ করে না। যেমন আমার এখনও মনে আছে যে ছোটোবেলায় অনেকগুলো আয়োজনে গাইতে গিয়ে খুব ভয় পেতাম, এবং সেই সাথে হাত পা কাঁপার একটা বিষয় ছিল। তো আসলে সেভাবেই কিন্তু কনফিডেন্সটা গ্রো করে, সেটা সময়ের ব্যাপার। আর কম্পিটিশনগুলো ভীষণভাবে হেল্প করেছে আমাকে। অবশ্যই। আর সবচেয়ে বড় কথা, স্বর্ণপদক জয় লাভটাই কিন্তু আমার কাছে লক্ষ্য ছিল না। লক্ষ্য ছিল যে কিভাবে আমি যে জায়গাটা চাচ্ছি, আমি যে লক্ষ্যটা চাচ্ছি, সেই লক্ষ্যটাতে আমি আগাতে পারছি কিনা। তো সেটা করতে করতে সেই পথেই হাঁটা। হ্যাঁ, এখনো সেই পথেই হাঁটছি, কিন্তু মানে বিজয়ের দেখাটা কখন পাবো সেটা জানি না, সেই লক্ষ্যে হেঁটে যাওয়া। এরকম মিষ্টি একটা মেয়ের কাছ থেকে এত জীবনবোধের গল্প, এত গভীর চিন্তা ভাবনার কথা শুনতে ভীষণ ভালো লাগছে, কিন্তু গানও শুনতে চাইবো। অবশ্যই। কোন গানটি শোনাবে? আমি শোনাবো সাইজির গান, সাইজির বাণী, সময় গেলে সাধন হবে না। শুনি। দিন থাকতে দিনের সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। দিন থাকতে দিনের সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে নামিন জল শুকালে, জানো না মন খালে বিলে থাকে নামিন জল শুকালে, কি হয় তা বাধা দিলে মোহনা শুকনা, সময় গেলে সাধন হবে না, সময় গেলে
সাধন হবে না। কি সুন্দর, খুব ভালো লাগলো। তুমি যেমন লালন সাইজির গান করেছো, তোমাকে আমরা নজরুল সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীত এই গানগুলোতেও পেয়েছি, আধুনিক আবার গান, হ্যাঁ আধুনিক গান, মানে সব ধরনের গান তুমি গেয়েছো। মানে এটা কি একজন নিজেকে ভার্সেটাইল সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করা এই ভাবনার জায়গা থেকেই কাজ করেছে? হ্যাঁ, কারণ আমার প্রথমত মূলত বেসিকটাই হচ্ছে ক্লাসিক্যাল। আমার কাছে মনে হয়েছে যে একটা শিল্পীর সব ধরনের চ্যালেঞ্জ নেওয়া দরকার, আমি মনে করি আর কি। হয়তোবা যার যার দেখার বিষয়টা বা যার যার দৃষ্টিকোণ সেটা আলাদা হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা গানের যে প্রতিটা ধাপ সেগুলো নিয়ে কাজ করাটা বোধহয় বেটার। তো বেসিকটা ক্লাসিক্যাল রেখেছি, তো সেই অনুযায়ী সব ধরনের গান করে যাচ্ছি। সব ধরনের গান বলতে সেমি ক্লাসিক্যাল, আধুনিক, রবীন্দ্রটা করা হয় না অবশ্য, নজরুল, এরপর প্রায় সব ধরনের গান করা হয়। বিশেষ করে আমি ফোক গান খুব পছন্দ করি গাইতে, ফোক গান ভালো লাগে। আর এখন ব্যাপারটা কি, এখন আমাদের যে সংস্কৃতি সেটা কিন্তু ফোক একদম। তো এই ফোকের মধ্যে যে একটা মাটির টান, এটা মাটির একটা ব্যাপার, শেকড়ের আর গান, শেকড়ের একটা টান বা গান যেটাই বলি না কেন, এবং আমার খুব একটা ইচ্ছা আছে এই ফোক গান নিয়ে কাজ করবার এবং আমার ঐতিহ্য যেটাকে সেটা সারা বিশ্বে তুলে ধরবার। জানি না কতটুকু সম্ভব, কিন্তু চেষ্টা করা। পরিবারের সহযোগিতা তো অনেক বেশি পাও তুমি, মানে কখনো বাধা কোনো কিছু বলে মনে হয়েছে? মানে ক্যারিয়ার যখন থাকবে তখন তো আসলে একটা না একটা বাধা থাকবে এবং প্রত্যেকটা বাধায় আসলে উতরে যেতে হয় আমাদেরকে। তোমার কাছে কি মনে হয় যে সব থেকে বড় বাধা কি ছিল? না, আমার কাছে এখনো পর্যন্ত কোনো বাধা এরকম কিছু মনে হয়নি? না 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 না, কিছু আসেনি। কারণ তাহলে বলা যেতে পারে তুমি সৌভাগ্যবান একজন মানুষ। খুবই, কারণ বিষয়টাকে আমার মা বাবা দুজনেই গান করতেন, তো সেখান থেকে আমার গানটা পাওয়া। যখনই দেখতাম মা বাবা গান করছেন তখন আমি কি করতাম, মায়ের হারমোনিয়াম নিয়ে টানাটানি করতাম। তো মা তখনই বুঝতে পেরেছে যে ও গান গাইবে। তো তখন থেকে আসলে জার্নিটা শুরু, বয়স যখন 3 বছর। তো তখন থেকে পরিবারের যে সাপোর্টটুকু পেয়েছে সেটা আসলে আমার অনেক ভাগ্য। আমি সবসময় সেটা স্বীকার করি এবং সেটা স্বীকার করতেই হবে, কারণ মা বাবার সাপোর্ট না পেলে অন্তত এতটুক পর্যন্ত বা কিংবা আজকে যেখানে বসে আছি এখানেও বসতে পারতাম না। আমি কুমিল্লা থেকে এসে গান শিখেছি যখন চাঁদপুরে ছিলাম। চাঁদপুর থেকে আমার মা বাবা আমাকে নিয়ে যেত চট্টগ্রামে নাচ শেখানোর জন্য। তো সেটা যে কত কষ্ট করেছে তারা আমার জন্য, আমি আসলে খুবই লাকি। আচ্ছা, আরো একটি গান শুনবো আমরা এখন? হ্যাঁ, অবশ্যই শুনি। কোন গান শোনাবে? আমি নিজের মৌলিক একটা গান গাই, যে গানটি লিখেছেন শ্রদ্ধেয় রবিউল ইসলাম জীবন। গানটি সুর করেছেন এবং আমি যার সাথে গেয়েছি আমাদের সকলের পছন্দের শ্রদ্ধেয় শাওন গানওয়ালা। শুনি। গাই। এক জীবনে অনেক হেসে রয়ে যায় বাকি, তবু মানুষ দূর আকাশে খোঁজে পাখি। কিছু কথা, কিছু ব্যথা স্মৃতিতে থাকে গামরণ, ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন, ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন। প্রশ্নের আড়ালে থেকে যায় কত স্বপ্ন, স্বপ্নের আড়ালে ঢেকে যায় কত স্বপ্ন। কিছু প্রশ্ন, কিছু স্বপ্ন আজীবন ফেরি করে মন, ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন,
ভাবনার ওপারে থাকে সবারই কেউ একজন, না 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 না, রা 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 না 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 না, দা রা না 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 না। কি সুন্দর, গানের কথাগুলো ভীষণ সুন্দর। ভীষণ সুন্দর। এবং জীবন ভাই আসলে যতগুলো গান লিখেছেন সবগুলোই কেন জানি না মনে হয় জীবন রিলেটেড। উনার জীবনধর্মী গানগুলো। হ্যাঁ, মানে উনার নামের সাথে প্রতিটা গানের কেন জানি একটা মিল মিল আছে, হয়, একটা আলাদা। সাদৃশ্য আছে। একদমই তাই। তো এই গানটিরও কিন্তু আলাদা একটি গল্প আছে। শাওন ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হয় একটা রেডিওতে, এফএম এর একটা অনুষ্ঠানে গিয়ে, ক্যাপিটাল এফএম। আচ্ছা। সেখানে শাওন ভাই আরজি ছিলেন। তো প্রোগ্রামে আড্ডা দেবার পর ভাই একদিন ফোন করলেন, একটা আমাকে গান দিলেন। বললেন যে গানটা তোমাকে গাইতে হবে, ডুয়েট গান। তো স্টুডিওতে গেছি, গানটাও করে আসলাম। গানটা করে আসার সময় উনি বললেন যে একটা বড় চমক আছে। আচ্ছা। তো তখনও সেই চমকের কথা আমাকে বলেনি। হুট করে একদিন দেখলাম ইচ্ছে ঘুড়ি নামে একটা নাটকে এই গানটা যাচ্ছে। তখন আমি শাওন ভাইকে কল করলাম, জীবন ভাইকে কল করলাম। আমি বললাম যে আমাদের এই গানটা তো একটা নাটকে গেছে। তো বললো যে নাটকটা কিছুক্ষণ আগে রিলিজ হলো, তোমাকে এখনই জানাতাম, কিন্তু তুমি তার আগে দেখে ফেলেছো। তো এটাই হচ্ছে তোমার জন্য একটা বড় চমক। তো কিছু কিছু চমক আসলে জীবনটাকে অনেকটাই আশাবাদী করে তোলে। তো সেটা এরকমই একটা অনুপ্রেরণা দেয় অনেকগুলো কাজ। মানে প্রত্যাশা না করেও যখন প্রাপ্তিটা আসে তখন না প্রাপ্তিটাকে অনেক বড় কিছু বলে মনে হয়, তাই না? একদম। আর সেই প্রাপ্তিটার কারণেই কিন্তু দায়িত্বটা বেড়ে যায়, যে কখন এরকম আরেকটা কাজ আসবে, কিংবা কখন দর্শকদেরকে আরো ভালো কিছু গান উপহার দিতে পারবো, সেটার যে একটা তৃষ্ণা, আমরা যেটাকে বলি একটা তাগিদ, সেটা বেড়ে যায়। এবং প্রচুর শ্রোতা দর্শকদের ভালোবাসা তুমি পেয়েছো এখন পর্যন্ত। অনেক। জীবনে কি চাও, মানে কোথায় দেখতে চাও নিজেকে, কি হতে চাও? শিল্পী হতে চাই, সঙ্গীত শিল্পী হতে চাই, শিল্পকে ধারণ করতে চাই এবং এই শিল্পটাকে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে দিতে চাই। আর সবচেয়ে বড় কথা, আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের যে বাংলা সংস্কৃতি, আমাদের যে বাংলা গান, আমাদের ফোক গান, সেটাকে আমি বিশ্বের সকলের কাছে তুলে ধরতে চাই। পুরো বিশ্বে ছড়িয়ে যাক আমার বাংলা গান, আমার সেটাই ইচ্ছা। না, আমাদের দেশের গানগুলো এবং আমাদের দেশের শিল্পীদের গানগুলো, অনেকে তো গান করার পাশাপাশি হচ্ছে গান গাইবার পাশাপাশি গান লিখছে, সুর করছে। তোমার কি তেমন কোনো ইচ্ছা আছে? হয়েছে একটা গান। আচ্ছা, নিজের লেখা? নিজের লেখা না, নিজের সুর করা গান। ও আচ্ছা। তো সবকিছুর পেছনে তো একটা গল্প থাকে। শুনে গল্প শুনতে তো ভীষণ ভালো লাগে। তো এই গানটা প্রথমে আরেকজন সুর করেছিলেন, গানটা লিখেছেন পথিক। আমাকে তো সুর যিনি করেছিলেন সেই সুরটা বোধহয় গানের সাথে যাচ্ছিল না। তো যিনি রাইটার ছিলেন পথিক আমাকে বলেছেন যে এই গানটা নিয়ে আর কিছু করা যায় কিনা। আমি খুব চিন্তা করলাম যে কি করা যায়, আমি তো কখনো সুর করিনি কোনো গানের। তো ভাবলাম যে একটা চ্যালেঞ্জ নেওয়া যায় কিনা, সুর করলাম চিটাঙ্গের একটা আঞ্চলিক গান। আর আমার বেড়ে ওঠা বাইরে হলো, আমার জন্ম বা আমার নারী টানটা চট্টগ্রামে। তো চট্টগ্রামের একটা গান সুর করার সুযোগ হচ্ছে মন্দকি। আচ্ছা, কাজে লেগে পড়লাম, গানটা সুর করলাম এবং গানটা রেকর্ডও হয়ে গেল। এখন রিলিজ হওয়ার অপেক্ষায় আছে। মানে এই গানটি এখনো রিলিজ হয়নি? এখনো রিলিজ হয় নাই, আমার প্রথম সুর এই গানটা। আচ্ছা, একদম শেষের দিকে আমরা চলে এসেছি। যেহেতু গান নিয়ে কথা হচ্ছে আর গানের মানুষ, দুটো লাইন শুনবো আরো কোনো একটি গানের, মানে আমার ভীষণ লোভ হচ্ছে আরো একটি গান শোনার। অবশ্যই। আমি এতক্ষণ চিটাঙ্গের কথা বলছিলাম, আমি আমার একটা মৌলিক গান গাই চিটাঙ্গের, যে গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় ফরিদ বঙ্কবাসী। মনর দাম দি মনর মানুষ ফাইবার আশা নাই, আফন মানুষ ফরই যার গুই ফুইশার মিক্যা চাই। মনর দাম দি মনর মানুষ ফাইবার আশা নাই, আফন মানুষ ফরই যার গুই ফুইশার মিক্যা চাই।
জানিলে কে গোর প্রেমত আইন ফইতা মিষ্টি মধুর মুখর হাসি চাঁদর মতো লাগে উগমনের মতো মানুষ পাইলে ভালোবাসিতাম দুঃখ সুখর হতা বেকিন দুজনে হইতাম মারা দুজনে হইতাম উগমনের মতো মানুষ পাইলে ভালোবাসিতাম দুঃখ সুখর হতা বেগিন বুঝাই হইতাম মারা বুঝাই হইতাম। ভীষণ সুন্দর, একদম ধন্যবাদ। খুবই মিষ্টি, একদম তোমার মতন। অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আর গান শোনাবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আমন্ত্রণে সাড়া দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো। প্রথমত আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যখন কোনো প্রিয় মানুষের সাথে কথা বলি, আলাপ করি গানে, আমার ভীষণ ভালো লাগে। আর সেই সাথে ধন্যবাদ জানাতে চাই এনটিভিকে যে এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এবং সেই সাথে আমরা যাদেরকে বলি আমাদের লক্ষ্মী, মানে আমাদের দর্শক, সেই যারা স্ক্রিনের পেছনে আছেন সেই দর্শক শ্রোতা, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে সাথেই থাকুন, বাংলা গানের সাথেই থাকুন। সেই সাথে দোয়াই রাখবেন যেন আরও অনেক ভালো ভালো গান আপনাদের উপহার দিতে পারি। শুভকামনা রইল। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।